মব তৈরি করে ভাঙচুরের ঘটনায় একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সেনাবাহিনী এবং সেটার সাথে এনসিপির অতি গুরুত্বপূর্ণ নেতা জনাব সার্জিস আলম জড়িয়েছেন। সেই কারণে এটার সিগনিফিকেন্স আরও বেড়েছে। আমরা এই ঘটনাটাকে সাধুবাদ জানাতে চাই এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, সেটা হচ্ছে সেনাবাহিনী না সরকার। আমরা এই ধরনের একটা কনফিউশনের জায়গা হয়তো তৈরি হতে পারে, মানে আদৌ সরকার এই ব্যাপারে সিনসিয়ার নাকি সেনাবাহিনী খানিকটা ভিন্ন সত্তা হিসেবে কাজটা করছে। ঘটনাটা হচ্ছে জনাব জি এম কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান, তার বাড়িতে হামলা এবং ভাঙচুর করা হয়েছিল। সেই ঘটনায় আমি একটু সমকাল থেকে নিউজটা পড়ছি। এখানে শনিবার দিবাগত মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী। এ ধরনের ভাঙচুর বা মব বৈষম্য বিরোধী ছাত্র, এনসিপির লোক, বিএনপি যেই করুক না কেন, জিজ্ঞাসাবাদ না, আমি মনে করি এখন থেকে এগুলোকে গ্রেফতার করতে হবে। বলে রাখা ভালো, জনাব জি এম কাদেরের প্রতি কোনো বা জাতীয় পার্টির প্রতি কোনো প্রীতি থাকার কোনো কারণ আমার নাই। আমি আওয়ামী লীগেরও লোকজনের বাড়ি ভাঙচুরের সময়, মানে অনেক পরে যখন এগুলো হতে থাকলো, তখন সেগুলো নিয়ে তীব্রভাবে প্রতিবাদ করেছি। এই দেশটা মগের মুল্লুক বা মবের মুল্লুক হবে সেটা চাই নাই। শেখ হাসিনার সময় এটা মগের মুল্লুক ছিল, পরে এটাকে মবের মুল্লুক বানানোর চেষ্টা করা হয়েছে বিপ্লবের নামে এবং দেশে বিদেশে বসে অনেকেই উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন। এই ব্যাপারে কঠোর অনেক আগে হওয়ার দরকার ছিল এবং সরকার এগুলো হতে দিয়েছে, কখনোই কোনো ব্যবস্থা নেয়নি। যাই হোক, এখন যেটা দাঁড়িয়েছে, তাদেরকে যখন ডেকে নেওয়া হয় তখন সেখানে গিয়ে হাজির হয়েছিলেন জনাব সার্জিস আলম। সার্জিস আলম গিয়ে যখন ওখানে পৌঁছেছেন তখন তার সাথে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কিছু কথা বলেছেন, সেই ভিডিওটা পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। সেখানে তিনি সার্জিস আলমকে কিছু কথা বলেছেন, সেটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে সেনাবাহিনীর সাথে আলাপ করার পর সার্জিস আলম কি বলছে সেটা আমরা একটু শুনি। তদন্তের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত 1টা 2টা ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি যাদের কোনো টাইমে দিনের বেলা অফিসে আওয়ারে ডেকে নেওয়া হয় সবাই প্রস্তুত থাকবে বিষয়ে সহযোগিতা করার জন্য। আমরা খেয়াল করেছি জাতীয় পার্টির অফিস এবং জাতীয় পার্টির প্রতি হুমকি এবং উস্কানিমূলক কথাবার্তা ক্রমাগত এনসিপির বিভিন্ন নেতৃবৃন্দ বলে গেছেন। আবারও বলি, জাতীয় পার্টি আওয়ামী লীগের মতো নিষিদ্ধ হতে পারে। মানে কেউ যদি মনে করেন যে তারা শেখ হাসিনার সবচেয়ে বড় কোলাবোরেটর ছিল, ইয়াস, তারা সবচেয়ে বড় কোলাবোরেটর ছিল, কোনো সন্দেহ নেই। জাতীয় পার্টি না থাকলে শেখ হাসিনার এভাবে ক্ষমতায় থাকাটা সহজ হয়ে উঠতো না, আমি এটা নিয়ে দ্বিমত করছি না। কিন্তু সেটাও প্রসিডিউরালি হতে হবে, লিগালি হতে হবে। এভাবে হঠাৎ করে ঘোষণা দিয়ে ওর বাড়ি ভেঙে ফেলো, ওর উপরে আক্রমণ করো, এগুলো কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যাই হোক, জনাব সার্জিস আলম যখন যান সেখানে একটা ভিডিওতে আমরা দেখি সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম সার্জিসকে বলছেন, শরীরে যতক্ষণ রক্ত আছে উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে করে। আপাতত স্ট্যান্ডিং হলো যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিটাকে বার্তা দেয়া যে না, এটা করার সুযোগ নেই। এখন অনেক আগেই সরকারের দিক থেকে এই কথাগুলো বলা দরকার ছিল, কিন্তু না, সরকার আসলে এগুলো হতে দিয়েছে। আমার ধারণা এই ধরনের একটা অ্যানার্কির অবস্থা মাঠে তৈরি করে রাখতে চেয়েছে সরকার পরিকল্পিতভাবে, সো দ্যাট জনাব নাহিদ ইসলামের একটা বক্তব্য মেলাবো। তিনি মার্চের দিকে রয়টার্স এবং এএফপিকে বলেছিলেন দেশের আইন শৃঙ্খলার অবস্থা যথেষ্ট ভালো না নির্বাচন হওয়ার মতো, তাই এই বছর নির্বাচন হতে পারবে বলে তারা মনে করেন না। সুতরাং এই যে একটা বাহানা তৈরির চেষ্টা আছে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, সেটারই একটা অংশ হিসাবে আমরা এটাকে দেখতে পারি। একই সাথে সরকার যাদেরকে তার লোক মনে করে তাদেরকে এই কাজগুলো করতে দিয়েছে হাতে রাখার স্বার্থে। শুরুতে যে কথাটা বলছিলাম, এটা কি সরকারের সিদ্ধান্ত? আমার সন্দেহ আছে সরকারের সিদ্ধান্ত হলে এগুলো অনেক আগেই হতো। সেনাবাহিনী এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, তারা চাইলে নিজে থেকেই এই সিদ্ধান্তগুলো নিতে পারে, নেওয়ার পর তারা নিয়মতান্ত্রিক যে বিচার ব্যবস্থা আছে তার হাতে তুলে দেবেন। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমি সেটা তখন আলাদাভাবে গুরুত্ব দিয়ে পড়ে শুনিয়েছিলাম, সেনাপ্রধান যখন তার অফিসার্স অ্যাড্রেস করেছেন, সেটার যে খবর বিভিন্ন সূত্রের বরাতে আমাদের সামনে আছে, সেখানে নির্বাচন নিয়ে কথা বলেছিলেন, সেখানে করিডোর এবং চিটাগং পোর্ট তো বটেই, সেখানে তিনি মবের বিরুদ্ধেও বেশ কঠোর বার্তা দিয়েছেন যে এটা বরদাস্ত করা হবে না, এটা আর হতে দেওয়া হবে না। সুতরাং আমরা ধারণা করতে পারি সাম্প্রতিক এই ঘটনাটা একটা এক্সাম্পল তৈরি করবে, একটা ল্যান্ডমার্ক ঘটনা হিসাবে আমাদের কাছে বিবেচিত হবে। আমরা ধারণা করি বা আশা করি ভবিষ্যতে সেনাবাহিনী এই ব্যাপারে কঠোর হবে এবং আমি মনে করি এটা হওয়া উচিত হবে।
দীর্ঘদিন থেকে সরকারের ছাড়ে, সরকারের টু সাম এক্সটেন্ট কারো কারো পরিকল্পনায় যে অ্যানার্কির অবস্থা তৈরি করে রাখা হয়েছিল, সেই অবস্থা খুব দ্রুত শেষ হওয়া দরকার। এটা ফ্যাক্ট। একটা নির্বাচন ঘনিয়ে আসছে, এই সময় এগুলো এভাবে কোনো রকমই চলতে পারে না। একটা দুটো এক্সাম্পলে যদি ঘটনা ঘটে, এবং বিশেষ করে শুধু জিজ্ঞাসাবাদ না, গ্রেফতার যদি করা হয়, সেসব ক্ষেত্রে এগুলো ডেটারেন্ট হিসেবে কাজ করবে ভবিষ্যৎ যে কোনো কিছুর ক্ষেত্রে। আবারও বলছি, বিপ্লবের নাম দিয়ে, উস্কানি দিয়ে, এর বিরুদ্ধে তার বিরুদ্ধে মব তৈরি করে যে কোনো কিছু করার যে প্রবণতা তৈরি হয়েছে, যে উস্কানি আছে, এগুলোর বিরুদ্ধে সরকারকে, সেনাবাহিনীকে, সবাইকে একসাথে ব্যবস্থা নিতে হবে। আর রাজনৈতিক দলগুলোর তো সতর্ক থাকা উচিতই। এখানে আমরা বিএনপির লোকজনকে দেখেছি, গেছে, এরকম নিউজ এসছে, কোনোভাবেই তাদের এটা উচিত না। তাদের দলের উচিত তাদের কর্মীদেরকে সামলানো। অবশ্য এনসিপির কথা আর কী বা বলবো, তারা নিজেরা একই ধরনের উস্কানি সর্বোচ্চ পর্যায়ে থেকে দিচ্ছেন। জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না, মাঝে মাঝে কথা বলছেন। যদিও ডক্টর ইউনূস খুব স্পষ্টভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন, তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান, শেখ হাসিনাকে চুপ থাকতে হবে। কিন্তু তিনি চুপ থাকছেন না, তিনি কথা বলছেন ক্রমাগত। এবং গতকালই আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ, তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে। আমরা শুনেছি হয়তো এর মধ্যে সবাই প্রায়, তারপরও আমি এটা মন্তব্য দিয়ে দেব। আপনারা যারা শোনেননি তারা শুনবেন, যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন। অসাধারণ বিনোদন তো বটেই, কিন্তু এই বিনোদন মনে হলো এই কাজটা কেন করা হলো? তার আগে অবশ্য কেউ প্রশ্ন করতেই পারেন, কাজটা কে করেছে? প্রাথমিকভাবে কেউ কেউ মনে করতে পারে যে না, এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে। এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন, শেখ হাসিনার ফোন, বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন, এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না। আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের, তার নাম্বারে আড়ি পাতা কি সম্ভব? আপনি জানলে হয়তো হইতে পারে, কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে। তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনা এটা নিয়ে কথাবার্তা আছে, যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে? তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা, কারণ অডিও কলটার ধরন যেরকম, যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে, যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন, আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস, তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম। আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন, এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে। এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে। কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি, কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু? আমি তো মনে করি এটা সিরিয়াসলি ব্যাকফায়ার করেছে, ডিজাস্টার করেছে। পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে, শেখ হাসিনা করছিলেন, পতনের পর এখনো মাথা ঠিক হয়নি, ফলে তারা ভুলই করে যাচ্ছে। আই রিপিট, এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো, উল্টো হয়ে গেল, আরো খারাপ হলো। আমরা দেখেছি মানে কি কি ধরনের কথাবার্তা আছে, যেমন আমেরিকা থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিষোদ্গার করছিলেন, যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না, অনেক বছর বলেছে তো, এবং এরপর আর বলছে না। বলার কি কথা? কথা তো না। বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময়। উনি কতগুলো চাটুকার, কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন, তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে। এটাকে মিডিয়া বলে না, সুতরাং এখন এটা হবার কথাই না। তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা, সেটা নিয়ে একটু পরে আসছি, তিনি দেশে ফেরা নিয়েও কথা বলেছেন। তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে, ভেরি ইন্টারেস্টিং, মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন। আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এসেছিল, এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে, ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে। তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি। তো এই আলোচনায় ঢুকছি না, কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে। এই শেখ হাসিনা কয়েকদিন আগেই, কয়েক মাস আগেই, 1.5-2 বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদ্গার আমেরিকাকে। এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন। শুধু সেটা না, জাতিসংঘে
বারবার বলার কথা বলছেন, তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, পরিবারের সবাইকে মামলা দিচ্ছে, এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে, ব্যবস্থা করে। শুধু সেটাই না, আমেরিকান ভদ্রলোক বলছেন এগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা যারা বিভিন্ন জায়গায় মুভ করে সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা, সেটা বলছেন এবং উনি এখন ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা। যারা হিউম্যান রাইটস এর কথা বলতো, যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো, তারা আজকে বলছে না কেন? আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসে বলছি। আওয়ামী লীগ মানুষ কিনা, মানুষের জন্য হিউম্যান রাইটস, মানুষ কিনা এই আলাপ কেউ তুলতে পারে, কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়ে তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি, অনেকেই বলছেন। অপোজিশনকে স্পেস দেওয়ার কথা। আওয়ামী লীগ পার্টি অপোজিশন পার্টি না, আওয়ামী লীগ ইজ নো মোর আ পার্টি। এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোন রকম কোন পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপি আমাদের সোসাইটিতে আছে। সেটার একটু সুরাহা হোক, তারপর হবে স্পেসের প্রশ্ন। কিন্তু মানবাধিকারের কথা বলা হচ্ছে, বলা হয়, এবং যাদের কথা বলা হচ্ছে, মজাটা হচ্ছে শেখ হাসিনার মুখ দিয়ে বেরোচ্ছে কথাগুলো। আজকেও হাড়ে হাড়ে টের পাচ্ছেন হিউম্যান রাইটস কতটা ইম্পর্টেন্ট। এই ইনি শত শত মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছেন, গুম করেছেন, হাজার হাজার মানুষকে কাস্টডিতে টর্চার করেছেন, লক্ষ লক্ষ মানুষকে গায়েবী মামলা দিয়ে হয়রানি করেছেন। তারপর এই শেখ হাসিনা এবং তার দলের জন্য আমরা মানবাধিকারের কথা বলি। আমরা শেখ হাসিনা নই, সে কারণেই বলি। শেখ হাসিনার কথা বক্তব্য যে বলছিলাম যে এটা একটা অসাধারণ অসাধারণ কৌতুক মনে হয়। উনি বলছেন উনি চলে যাওয়ার পর দেশের অবস্থা নাকি খুব খারাপ হয়ে গেছে, মানুষ আবার দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, ব্যাংকের টাকা সব লুটে খাচ্ছে। ধরলাম আমরা লুটে খাচ্ছি, এখন খাওয়া হচ্ছে। ওনার তো আফসোস লাগছে, আহারে উনি খেতে পারছেন না। দেশে থাকতে এই দেশটার প্রতিটা দিক যেভাবে লুটে খেয়েছেন, সে খাওয়াটা আর হচ্ছে না, এখন ডক্টর ইউনূসের লোকজন লুটে খাচ্ছে। ব্যাপারটা এরকম। অথচ না, বাংলাদেশে একজন অসাধারণ গভর্নর দায়িত্ব নিয়েছেন, আহসান এইচ মনসুর, অসাধারণ ভাবে কাজ করছেন। অর্থ মন্ত্রণালয় ডক্টর সালেউদ্দিন আহমেদ অসাধারণ ভাবে কাজ করছে। এই জায়গাগুলো এই জুটি ঠিক করবে। বাংলাদেশে যে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে দেশের আর্থিক খাতের উপরে, তারা সেটা ফিরিয়ে আনবেন, লুটে খাওয়া দূরেই থাকুক। শেখ হাসিনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিও এখানে এসছে। আমি শেখ হাসিনার পতন হয়েছে এবং ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হননি, এটা হয়তো তার পিত্তি জ্বালা বলি না, পিত্তি জ্বালা একটু কম করাতো, কিছুটা হলেও কম। পতন তার পিত্তি জ্বালাতোই, কিন্তু জ্বালাটা একটু কম হতো। কিন্তু এটা ডক্টর ইউনূসের সাহায্য, এবং যথারীতি এখানে ডক্টর ইউনূসের প্রতি বিষোদগার, বিভৎস বিষোদগার তিনি করছেন। ডক্টর ইউনূস 26,000 কোটি না কত হাজার কোটি টাকা মানি লন্ডারিং করেছেন। ওটা দিয়েই নাকি এই যে প্যারিসে এবার থিম বেস করা হয়েছে ডক্টর ইউনূসের কনসেপ্টে, সেটা নাকি উনি টাকা পয়সা দিয়ে করেছেন। নোবেলের আগে ক্লিন্টন ফাউন্ডেশনের টাকা দিয়ে নোবেল পেয়েছেন। পরাজিতের আস্ফালন, পরাজিতের এই আস্ফালন দেখা কষ্টেরও ব্যাপার। একটা মানুষ কোন জায়গায় আছেন, অবশ্য শেখ হাসিনা যা করেছেন আমাদের কষ্টের চাইতে হাসিই পায়। নানা রকম কথা বলছেন ওই ভদ্রলোক। আপা, তার আপা কতবার ডেকেছেন সে আলোচনা হচ্ছে। প্রতি বাক্যে কয়েকবার করে আপা বলতে বলতে লোকজন হিসাব বের করছে, রীতিমতো 200 না 250 না তারও বেশি আপা আপা করছেন। এবং উনি আপা আপা করতে করতে উনি ক্রমাগত শেখ হাসিনাকে উনি যে ঠিক আছেন সেই কথাটা বলছেন, যে মানুষ নাকি আবেগে আন্দোলনে চলে গেছে, এখন বুঝতে পারছে। মানে মানুষ আন্দোলনে গেছে সেটা কিন্তু এই লোক স্বীকার করছে, এই দেশের জনগণ চলে গেছে। মনে পড়লো একটা বিখ্যাত কথা, আমি তখন আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। তো এই লোকের কথা মতে আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি বলে চলে গেছে, এখন বিবেক কাজ করছে বলে তারা নাকি ভুল বুঝতে পারছে, কিন্তু এখনো স্বীকার করতে পারছে না, তাহলে নাকি তারা ধরবেন। কিন্তু তার উক্তির মধ্যে ওটা আছে। শেখ হাসিনা আবার সেই পুরনো কথা, উনি নাওয়া খাওয়া ভুলে ঘুম টুম বাদ দিয়ে এই দেশকে নাকি কোথায় তুলে নিয়ে গিয়েছিলেন, সেখান থেকে এখন সবকিছু নামিয়ে ফেলা হয়েছে। যে ভদ্রলোকের সাথে কথা বলছিলেন তিনি মিলিটারিকে নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন, যে অন্যরা যা করেছে মিলিটারির জন্য আপনি এত কিছু করলেন, সেটা শুনছে না, সেটা তার কাছে সবচেয়ে খারাপ লাগছে। খুবই আলোচিত সেই কথাটাও এসছে এখানে, সেটা আমরা সবাই জানি যে আপা আপনার বিকল্প নাই, আপা আপনার বিকল্প নাই। মানে শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় খুব শুনতাম না
খুব শুনতাম না বিকল্প দেখান, আমরা এসব নিয়ে প্রচুর ট্রোল করেছি, ফান করেছি। বাংলাদেশ রসাতলে গেছে না, একেবারেই না। কিছু অনিয়ম, কিছু সমস্যা আছে, তাও ওই পুরনো রোডটার বহিঃপ্রকাশ হিসাবে, প্রভাব হিসাবে আছে, এবং আমরা কাটিয়ে উঠবো। শেখ হাসিনা চলে যাওয়ার পর যখন দেশের সরকারও ছিল না, তখনও দেশ অনেক ভালো ছিল। কোন সরকার না থাকা অবস্থাতেও, পুলিশ না থাকা অবস্থাতেও এই দেশে মানুষ নিজেদের মতো করে শান্তি শৃঙ্খলা বিরোধী কাজ করেনি, চুরি ডাকাতি করেনি। কিছু হামলার ঘটনা ঘটেছে আওয়ামী লীগের উপর, অথচ সবকিছু অরক্ষিত থাকার পরও দোকান ছিল, জুয়েলারি ছিল, দেশে বহু জায়গায় এমন মার্কেট আছে, অনেক জুয়েলারি ভেঙে চুরে সব নিয়ে গেলে কে কি করতো? করেনি। এই দেশের মানুষ ওই বিকল্প আপা চলে যাওয়ার পর প্রমাণ করে দিয়েছে কি হয়। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভিডিওর আসলে, সেটা হচ্ছে তার ফিরে আসার কথা। তিনি বলছেন এরকম, আমি কিন্তু দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই যাতে আমি চট করে ঢুকে যেতে পারি। চট করে বলাতে না, টুস করে কথা মনে পড়লো। নাকি টুস করে খালেদা জিয়াকে পদ্মা ব্রিজ থেকে পদ্মা নদীতে ফেলে দেবেন, ডক্টর ইউনূসকে দুবার চুবিয়ে আনবেন, তো টুসের সাথ মতো চট করে ঢুকে পড়বেন। মানে শেখ হাসিনা দেশে ঢুকে পড়বেন। মানে কি বিরাট বীর তিনি, লেজ গুটিয়ে পালিয়েছেন তিনি, তাই না? লেজ গুটিয়ে পালিয়ে আওয়ামী লীগের কবরে, মানে কবর পুরোপুরি দিয়ে তার উপরে পাকা টাকা করে দিয়ে চলে গেছেন, যাতে আর কবর কোনোদিন খোলা না যায়। তিনি বলছেন দেশে ঢুকে পড়বেন। উনি খুব ভালো মতো জানেন দেশে ঢুকে পড়লে কি হবে, দেশে ঢুকে পড়ার কোনো কারণ নেই। কিন্তু এই কথাটা বলার কারণটা কি? এই কথা বলার তার জায়গা থেকে উদ্দেশ্য হচ্ছে টু ডেলিভার দিস মেসেজ টু আওয়ামী পিপল, যে আমি যে কোনো সময় চট করে দেশে চলে আসতে পারি। আমি জানি না আওয়ামী লীগের লোকজনের মাথায়ও এত কম বুদ্ধি কিনা যে শেখ হাসিনার এই বক্তব্য তারা বিশ্বাস করবে। কোন কারণ অন্তত আমি দেখি না, নো ওয়ে। কিন্তু উনি চাইছেন যদি একটু চাঙ্গা রাখার চেষ্টা করা, কারণ বিভিন্ন ইনস্ট্রাকশন তিনি দিচ্ছেন, বিভিন্ন জায়গায় কি করতে হবে, আইনের জন্য কি হতে, আদালতে কি করতে হবে, সংগঠনের জন্য কি করতে হবে, কবে থেকে করতে হবে, এইসব নানান কথাবার্তার নির্দেশনা দিচ্ছেন এবং সাহস দিচ্ছেন। তিনি আছেন, তিনি যে কোনো সময় ঢুকে পড়বেন। তিনি যে লেজ গুটিয়ে পালিয়েছেন, এটা করে যে উনি কি ডিজাস্টার করেছেন, সেটা এখন উনি বুঝতে পেরে এটা চেষ্টা করছেন। কিন্তু এ থেকে ড্যামেজ কন্ট্রোল হবে? উত্তর হচ্ছে না। ওভারঅল এই মেসেজটার, এই ফোন কনভারসেশনটার উদ্দেশ্য একটু আওয়াজ দেয়া যে আমি আছি, যাতে মানুষজনকে কিছুটা হলেও চাঙ্গা রাখা যায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে এখান থেকে বলা হচ্ছে, কেউ কেউ আওয়ামী লীগের খোয়াব দেখতে পারেন, ডোনাল্ড ট্রাম্প আগের বার অন্তত গ্লোবাল অ্যাফেয়ার্সে খুব বেশি মনোযোগ দেননি, এবং তার সাথে মোদির একটা ব্যক্তিগত ধরনের সম্পর্ক আছে। তো কি হয়েছে, মোদি আর ট্রাম্প যদি এদিকে মনোযোগ না দেয়, মোদি চাইলে আমাদের দেশের সরকার পতন ঘটিয়ে দিতে পারবে? নো ওয়ে। বটম লাইন হচ্ছে, যেটা বলছিলাম শুরুতে, এটা ব্যাকফায়ার করেছে বলে আমি বিশ্বাস করি। শেখ হাসিনা যখনই দেশে ঢোকার কথা বলেন, তখন তার দলের লোকজনের সামনে আসে যে সবাইকে বিপদে ফেলে দিয়ে এই ভদ্রমহিলা পালিয়ে গিয়েছিলেন। বাংলাদেশে ইন্ডিয়ান মিডিয়া এসে কথা বলে রিপোর্ট করেছে, যেটা আমিও ভিডিও করেছি, যেখানে তারা বলেছে শেষ মুহূর্ত পর্যন্ত তারা জানতেন না তিনি পালিয়ে যাচ্ছেন, সরকার ক্ষমতায় থাকছেন। এটা জানলে তারা তাদের মতো করে নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা করতে পারতেন। সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে তিনি পালিয়েছিলেন। সেই ভদ্র মহিলা বাংলাদেশে ঢুকবেন, চট করে ঢুকবেন, এসব বলে তিনি ওই ক্ষতটা আবার উস্কে দেন তার দলের লোকজনের। সেই ক্ষতটা কোনোদিন যাবে না। যত কম কথা বলেন তত ভালো। আসলে বুঝতে পারেন না, ওনার সম্পর্কে বহু মানুষ এই কথা বলেছে, এবং বেগম খালেদা জিয়া আমার যত মনে পড়ে একবার বলেছিলেন যে ওনাকে কথা বলতে দেন, উনি যত কথা বলবেন তত আমাদের জন্য ভালো। কথা সত্য। সেই সংবাদ সম্মেলনে যেখানে কেউ দুজন সাংবাদিককে আমি দেখেছি তখন পতনের আগে তাকে সাংবাদিকদের ব্লেম করছে, আমি তাদেরকে অফ রেকর্ড বলেছি, অন রেকর্ড না, অফ রেকর্ডই কথা হচ্ছিল। সাংবাদিকরা বলল তার জবাব শেখ হাসিনা এভাবে দেবেন কেন? কিন্তু ওই যে ওনার মুখে ওনাকে ডুবিয়েছে, এখন ওনার মুখ ওনাকে ডোবাচ্ছে, সেটা বোঝার মতো অবশ্য ক্যাপাবিলিটি ওনার নাই। কারণ আপনি যত উপরে ওঠেন
পতন আপনাকে তত বেশি আহত করে। উঠতে 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 আপনি কোথায় চলে যাচ্ছিলেন? আপনার মনে হচ্ছিল, শেখ হাসিনার মনে হচ্ছিল তিনি সবার ধরা ছোঁয়ার বাইরে, অনেক উপরে উঠে গেছেন। তোমার পতনটা আমাকে এমন জায়গায় নিয়ে গেছেন আর মাথা আর কাজ করছে না। ছোট্ট একটা পরামর্শ দিয়ে শেষ করি। শেখ হাসিনা, আপনি চুপ থাকুন, বেশ কিছুদিন চুপ থাকুন, তারপর আস্তে 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 গর্ত থেকে মাথা বের করুন, সেটা আপনার জন্য ভালো হবে। আপনার এভাবে কথা বলা নানান দিকে ক্ষতিকর। এটা তো আছে আমাদের সরকার, ডক্টর ইউনূস যেমন বলেছেন, আপনি চুপচাপ না থাকলে কিন্তু ভারতের উপরে, আপনার প্রভু ভারতের উপরে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চাপ যাবে। বাংলাদেশে কিন্তু এখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, ডক্টর ইউনূস ক্ষমতায় আছেন, যিনি শির দ্বারা শক্ত করে মাথা উঁচু করে ভারতের চোখে চোখ রেখে বলতে পারে আমার কি কি চাই। চুপ থাকুন, নিজের দলের জন্য কম খারাপ হবে, আপনার প্রভু ভারত একটু কম বিব্রত হবে।